নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশন এই বছর থেকে, এবং এই বছরটা বাছা হলো তার কারণ এটি উদয়শঙ্করের ১২৫তম জন্মদিনের বছর। কিন্তু ৮ই ডিসেম্বর 1900-এ জন্মেছিলেন। এটা 2025, তো ১২৫ বছর। আমাদের যে প্রয়াস সেটি হলো উদয়শঙ্করের সঙ্গে যারা কাজ করেছেন, বহুদিন সঙ্গে ছিলেন, তার নিকট আত্মীয় পরিচিতি যার আছে বহুদিন, শুধু নৃত্যকলা তা নয়, তা বাদ দিয়েও যা যা উনি করে গেছেন, তার সঙ্গে যারা সংযুক্ত আছেন সেই সব শিল্পীদের আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে শোনার চেষ্টা করছি তাদের যে অভিজ্ঞতা, তাদের যে শিক্ষা, তার কাছ থেকে। যেটা গোড়াতেই বললাম, শুধুমাত্র নাচের মধ্যে তার পরিধি নয়, তার অনেক বাইরে, তার বাইরেও মানুষ হিসেবে কীভাবে নিজেকে আরও তৈরি করতে হয় নাচের জন্য, সেই শিক্ষা তারা পেয়েছে। এটি আমাদের প্রথম প্রয়াস, হয়তো ভুল ত্রুটি থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রয়োজন মনে করি, বিশেষ করে বর্তমান প্রজন্মের জন্য, যে যারা উদয়শঙ্করের নামটা হয়তো জানেন, কিন্তু তার কাজ বা কাজের পরিধি কী কী করেছেন সেই সম্বন্ধে হয়তো ততটা সম্যক জ্ঞান নেই। এবং তার ফলে যেটা হয়, তার নাম করে যে নৃত্য তারা পরিকল্পনা করেন এবং বলেন যে এটা বর্তমানের পরিপ্রেক্ষিতে তাকে আমরা অনুসরণ করে করছি, সেখানে অনেক খামতি থেকে যায়। সেই খামতিটা যাতে আর না থাকে, ভবিষ্যতের প্রজন্মের কাছে এটা ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপের একটি ক্ষুদ্র প্রয়াস। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, ভুল ত্রুটিগুলো নিজের গুণে মাপ করবেন, এটি আমাদের প্রার্থনা। নমস্কার। আচ্ছা, আমাদের সঙ্গে আমার আর মমতির গল্প তো চলছিল, মমতির কাছ থেকে আমরা গল্প শুনছিলাম। সঙ্গে বাপিদা জয়েন করেছেন, চন্দ্রদয় ঘোষ। বৈবাহিক সূত্রে উনি এই পরিবারের জামাতা। কাজেই নিশ্চয়ই আমরা আরো কিছু গল্প শুনবো। তুমি যখন এই পরিবারে আসলে তখন তোমার মানে কিরকম মনে হলো, কি কি অনুভূতি হলো, যে তুমি কি মানে মমতির যেমন কোনো বোধই ছিল না যে কেন আমার বাবাকে সবাই মিলে ঘিরে ধরছে। তো তুমি তো বড় হয়ে এসেছো, আমি তোমার তো একটা কথা বলি তার হ্যাঁ মাঝখানে। কেমন করে বাপিদা এলেন হ্যাঁ সেটা হচ্ছে, কারণ আমার বাবার আর্ধেক হচ্ছে ও, কারণ চন্দ্রোদয় মানে চন্দ্র উদয়, তো উদয় আছে এইটা খুব সেই সুন্দর। জন্যই মানে আহ, এটা এসে গেছেন। না, সেটা আমার যেটা মনে হয় যে চন্দ্রের তো একটা জায়গায় উঠতে হবে, তো এটা হচ্ছে এখানকার লিখন নিশ্চয়ই। যে এ উদিত হবে, কিন্তু এইখানে হবে। আমার যেটা আরো বেশি অভিজ্ঞতা সেটা হলো যে আমি ওই তখন স্কুলেই পড়ি, সামান্য ক্ষতি দেখেছিলাম। ব্যাম্বু ভিলা ছিল, এখন তো ইনকাম ট্যাক্সের অফিস হয়েছে, সেইখানে সে প্রথম আমি মানে ওর বাবার কোনো প্রোডাকশন দেখলাম। নাচ যে এরকম হয়, হতে পারে, এবং নাচের মাধ্যমে একটা গল্প এইভাবে বলা যায়, কেননা সামান্য ক্ষতির কবিতা তো আমাদের জানা, কিন্তু সেই কবিতাকে কোনো বাক্য ব্যবহার না করে শুধু আবহ সঙ্গীতে করা যায়, এটাই একটা সব থেকে বড় চমক ছিল আমার। যে জন্য আমি তখন, যেহেতু তখন আমি শান্তিনিকেতনে পড়ি, এই কবিতাটা জানি, তার পটভূমি জানি, কিন্তু এভাবে তো কোনোদিন দেখিনি। তো বাড়িতে আসার পর বাবার সঙ্গে আমার অনেকক্ষণ, মা বাবার সঙ্গে আলোচনা হয়েছিল যে এটা স্টেজে এভাবে যে করা যায়, একটা কবিতাকে এভাবে
লোকের সামনে আনা যায় তার বুঝতে এতটুকু অসুবিধা হবে না। না, সেই মানুষটিকে যখন তুমি বাড়ির ভেতরে দেখতে শুরু করলে তখন হ্যাঁ, সেটা হলো, সেটা দেখার শুরু হবে সে একটু আগেই। তখন আমি ওই উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টারে রাঘবন গুরুজির কাছে আমরা কথাকলি শিখছো। করছি, শিখছি। তো একবার বোধহয় প্রথম আমরা কোথায় যেন গেলাম, পাটনা, পাটনাতে শো করতে গিয়েছিলাম। আর ওখানে তখন বোধহয় ভাইস চ্যান্সেলর ছিলেন মহেন্দ্র প্রতাপ। তো সেই সূত্রে তখন মহর সঙ্গে তো আমরা একসঙ্গে নাচছি। তো সেই না তখন ওই ফিলিংটা নেই, কিছু নেই, মানে যে তখন ফিলিং একটাই, মা আছেন, দেখছেন, মানে পানের থেকে চুনটি খসলেই তোমার কপালে অশেষ দুঃখ আছে, একদম ঠিক করে করতে হবে। তো তারপরে ওদের সেই লম্বা বারান্দায় আমাদের মহড়া হতো। সেখানে খুব একটা যে ওর বাবাকে তখন দেখতে পেয়েছি তা কিন্তু নয়, দেখতে পেয়েছি আরো অনেক পরে। তারপরে যখন উনি শঙ্করস্কোপ শুরু করলেন তখন এই একটা সিন ছিল যেটা আজকে পলিদি আর ঝর্ণাদি বললেন, যে ওই যে সুন্দরীর পর তাদের যে বয়স হলে যে চেহারাটা হবে সেটা, সেটা আমাকে আর ওর দাদাকে বাবা চেষ্টা করছিলেন যে এই এক্সপ্রেশনটা আনতে, যে খুব কষ্ট হচ্ছে দেখে, মানে এদিনে আমরা সুন্দরী দেখেছি, এখন কি চেহারা। আচ্ছা, তো দাদার যাও বা হচ্ছিল, আমার কিছুই হচ্ছিল না, আমি বুঝতে পারছি। ওর বাবা তখন বসে গেলেন আমাদের সামনে, বসে নিচে মুখে এক্সপ্রেশনটা আনলেন যে কত কষ্ট হচ্ছে তোমার, ভাবো ওরকম তুমি দেখছো যাকে এত সুন্দরী ভেবেছো, সুন্দর চিরকাল দেখেছো, এখন এরকম চেহারা হয়ে গেল, এটা কেন হলো? তো যাই হোক, ওই শঙ্করস্কোপের সঙ্গে আমার ওইটুকুই লিঙ্ক। ও আচ্ছা। আর তার থেকেও বড় যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ওর বাবার এই যে একটা ভালোবাসা, এবং সেটা যে অন্তরের ভালোবাসা। কারণ আমি ওই শঙ্করস্কোপ যখন দেখেছি প্রথম, একটা জিনিস ওটা অনেকেই জানেন না, প্রথম শো এর আগে কিন্তু ওর একটা সোলো নাচ ছিল। প্রথম। সেটার বিষয়ে একটা কথা বলার। হ্যাঁ, নিশ্চয়ই। সেটা মানে বাবা আমাকে চেয়েছিলেন শঙ্করস্কোপে, যে ওই বিউটি কন্টেস্টের ওই সিনটাতে বাবা আমাকে চেয়েছিলেন যে মম করুক। মার ভীষণ আপত্তি ছিল। মা বললেন না, মমর যদি কোনো কিছু থাকে তো মম সেইভাবে আপনাকে সেই জিনিসটা দেবে, সেই শ্রদ্ধাঞ্জলিটা দেবে। মমকে আমি এইটা করতে আমি বলবো যে না, আপনি এইটা মমকে দিয়ে করাবেন না। এবং সেইখানে মা বাবা একটু একটু অভিমান হয়েছিল, কিন্তু বাবা পরে ভীষণ খুশি হয়েছিলেন, কারণ বাবার ইয়েতে মানে প্রথম যখন ইয়ে করা হলো বাবার জন্মদিনের দিন, মা আমাকে দিয়ে প্রথম একটা নাচ করালেন শঙ্করস্কোপের আগে। আমি সেইটা বাবাকে একটা শ্রদ্ধার্ঘ্য দেব, তখন বাবা ভীষণ খুশি হয়েছিলেন। আচ্ছা, তো সেইভাবে করা। মমর এরকম প্রথম আরো অনেক আছে, রামকৃষ্ণ মিশনে, গোলপার্ক রামকৃষ্ণ মিশনে, তারপরে কিন্তু আর কোনোদিন নাচের অনুষ্ঠান হয়নি, ওই একবার। ওই একবারই হয়েছিল। স্বামী নিত্য স্বরূপানন্দ ছিলেন বোধহয় তখন। হ্যাঁ, আর আমার আরেঙ্গেট্রুম যেটা হয়েছিল সেটা ওখানেই ওইখানে হয়েছিল, হয়েছিল। আমার সোলো পারফরমেন্স। তো এই যে নাচের মধ্যে যেটা আসা, সেটা হচ্ছে যে ওইটা দেখার পর থেকে না কিরকম একটা ছবি এসে যায় যে নাচ এভাবেও হয়। এখন যেহেতু তখন আমি শান্তিনিকেতনে পড়তাম, তখন নাচ বলতে ওখানে কথাকালি, মণিপুরি, এর বাইরে আর কিছু ছিল না, এবং সেটা মানে বাঁধা ধরা গতে হতো, মানে যে শ্যামা করবে সে চিরকাল ওই মুভমেন্টই করবে, যে ভদ্রসেন করবে সেটা ওইটাই করবে, যে কোটাল করবে সে ওইটাই করবে।
তো আমরা ওইটাকেই ধরে নিয়েছিলাম যে রাতের নৃত্যনাট্য মানে এইরকম করতে হবে, না করলে কিন্তু জাত গেল। তখনও মানে সত্যি সেভাবে তো আমরা গুরুদেবকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে উপলব্ধি করিনি। যেটা শতবর্ষে গিয়ে উপলব্ধিটা হলো যে কত বড় মানুষ ছিলেন, যার জন্যে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর নানান প্রান্ত থেকে লোকে আসছেন শ্রদ্ধা জানাতে। কেন আমাদের কাছে তখন ছিল ওই যে একটা স্বাধীনতা, আশ্রমে থাকি সবকিছুই ফ্রি, খালি একটা ওই ঘন্টা বেঁধে একটা নিয়মানুবর্তিতা আমাদের মেনে চলতে হয়, এবং রাত 8টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হয়। ঘুমোতাম না অবশ্যই, হস্টেল তো, তো যাই হোক, কিন্তু ওটা নিয়ম ছিল। তো তার মধ্যে যে নাচ গান যেটুকু, সেটুকু হচ্ছে ওইটুকু স্বাধীনতা পাওয়া, যে পড়ার থেকে একটু দূরে যাচ্ছি। তো শতবর্ষে যেটা দেখলাম যে যারা যারা এলেন তা এক একজন মোহিত। তো তারপরে উপলব্ধিটা হলো যে, এবং তারপরে যখন এই সামান্য ক্ষতি দেখলাম, তখন বুঝলাম যে এইভাবেও তো হয়, সব তো এই কথাকালি মণিপুরি নয়, তার বাদেও হয়। অথচ এই নিয়ে একটা অনেকের মধ্যে একটা ধারণা আছে যে ওর বাবার যে নাচের ধারা, উনি তো নাচ শেখেননি কোনোদিন। আর প্রথম দিকে যেটা ওকে মানে ওর বাবাকেও ফেস করতে হয়েছে অনেক জায়গায়, যে হ্যাঁ ও নাচে, কিন্তু ও তো বিদেশে ছিল, সবই তো ওই মেশানো একটা ব্যাপার, ভারতীয় তো কিছু নেই, ও কথাকালি কি জানে। অথচ কার্তিকেয় নাচটা কি কথাকালি, এবং সেটা ওর গুরু নাম্বুদ্রিপাদ, তখনকার ওই একটাই নাম কথাকালিতে সবাই জানে, শঙ্করন শঙ্করন নাম্বুদ্রি, তার কাছে শিখেছেন নাচটা। সেইটা এবার নিজে মানে যখন এটা মানে যতক্ষণ মানে দর্শকদের সামনে আসার অনেক আগে আগে গুরুকে দেখিয়েছেন, যে আমি একটা ভেবেছি মানে আমার মনে হচ্ছে আমি যদি এভাবে করি, আপনারই সবকিছু, মানে ওনার পারমিশন নিয়ে। হ্যাঁ, মানে ওই পারমিশনটা নেবার জন্য তো আমায় দেখাতে হবে যে আমি কি করেছি। সেইটা দেখে উনি ওকে এত আশীর্বাদ করেছিলেন যে হ্যাঁ আমি এত বছর শেখাচ্ছি, কিন্তু এইভাবেও যে বলা যায় তুমি আমাকে দেখালে, এবং নিশ্চয়ই তুমি এটা করতে পারো। তো এটা যে এক গুরুর কাছ থেকে পাওয়া কত বড় আশীর্বাদ, যেটা মমর আমার মনে হয় এখন উদয়নের ছাত্রী ছাত্রী যারা, যখন কারো মধ্যে সেটা দেখা যায়, তখন তাকে বলা যে হ্যাঁ তুমি কিছুটা পেয়েছো, অন্তত রাস্তা অনেক দূর যেতে হবে। এবং সেখানে আসছে যে মূল্যবোধের ব্যাপার, যেটা মম আগেও বলেছে, চিরকালই বলে, আমিও সেটা ভীষণভাবে বিশ্বাস করি এবং মনে করি এটা দরকার বর্তমান প্রজন্মের। সেটা হলো ওই যে এক হচ্ছে যে অহংবোধটাকে একদমই দূরে ঠেলে দাও, আর প্রতিযোগিতাটা হচ্ছে তোমার নিজের সঙ্গে, আমাকে আরো ভালো হতে হবে, ভালোর তো কোনো শেষ নেই, সীমা পরিসীমা নেই। আবার এই যে নাচের ধারা, তার যতটা স্বাধীনতা, আর যদি বাধা ধরা হয় তাহলে সেটাই হচ্ছে বাধা, যে ওইটার কাছে আমি পৌঁছতে পারছি কিনা। যেটা আমি শিখে এলাম সেটা মানে, যেমন শাস্ত্রীয় নৃত্যের একটা আঙ্গিক আছে, আমরা মুভমেন্ট দেখলে বলতে পারবো যে এটা ওড়িশি, এটা ভরতনাট্যম, এটা মোহিনীআট্যম, ইত্যাদি ইত্যাদি, প্লাস পোশাক তো আছেই। কিন্তু এটা এমন একটা ধারা যার তো কোনো শেষ নেই, কিন্তু কোথায় একটা বাধা আছে, যে আমি যেটা দিলাম মনের কাছে পৌঁছতে পারলাম কি। যদি না পারি তাহলে সেটা আমার ফেলিয়ার, আমি যাদের দিয়ে করেছি তাদের কিন্তু নয়, কারণ আমি তো তাদের তৈরি করেছি। এবং যেটা মম আজ খুব সুন্দর করে বললেন না, যে আমার একটা জিনিস পছন্দ হলো একজনের বাড়িতে, আমি নিয়ে চলে এসে আমার টেবিলে রেখে দিলাম, কিংবা আমার বাড়ি সাজালাম, সেটা যতটা অন্যায়, তেমনি আমি কোনো জায়গায় কারো মুভমেন্ট ভাল লেগেছে, এই সৃজনশীল নৃত্যের কথাই বলছি, তো সেইটা তুলে এনে হুবহু আমার একটা নাচে ঢুকিয়ে দিলাম, সে ঢুকুক চাই না ঢুকুক। আরেকটা যেটা যেটা আমার আমার মনে হয়
যে এখন সবাই ভীষণ ইন্টারেস্ট পাচ্ছেন উদয়শঙ্কর নৃত্যশৈলীতে, উদয়শঙ্কর স্টাইল অফ ডান্স, এটাতে ভীষণ ইন্টারেস্ট পাচ্ছে। এবার কি করছে, বেসিক ব্যাপারগুলোকে না জেনে, না বুঝে, হ্যাঁ, যে যা ইচ্ছে করার সেইটাকে করছে আর বলছে এটা উদয়শঙ্কর স্টাইল। সেটা কিন্তু একেবারেই না, যেটার জন্য না ব্যাপারটা না জোলো হয়ে যাচ্ছে। মানে আজকে যখন আমার বাবার কোনো মুভমেন্ট, যেগুলো আমি ছোটবেলা থেকে দেখেছি, দেখে আমার ভেতরে চলে এসছে, এবং তারপরে আমার মা সেগুলোকে হাতে ধরে শিখিয়েছেন, এবং সব সময় চোখ রেখেছেন যে এটার থেকে যেন আমি কোন রকম ডিভিয়েট করে অন্য কিছু না করি। তো ওইগুলোকে একেবারে ওইভাবে রাখা, সেই পিওরিটিটা মেনটেন করে, যে নিশ্চয়ই। ওই জিনিসটাকে নষ্ট করব না, জোলো করব না, এগুলো একেবারে বাবার হাতের মুভ, মানে বাবার করা মুভ তৈরি। তো সেইগুলোকে যখনই আমি আমাদের কোনো নাচে যদি ব্যবহার করি, যেটা আমি চেষ্টা করি সেটাকে না করার, এবং যদি করি তাহলে সেটা বলে দিই যে এটা কিন্তু বাবার সৃষ্টি করা মুভমেন্ট বা মার সৃষ্টি করা মুভমেন্ট, এবং সেখানে কিন্তু আমি কোনো রকম সেটা থেকে কোনো রকম ডিভিয়েট করতে দেবো না, অন্য কিছুতে কোনো রকম সেটাতে নিজের কিছু কারিকুরি করব না, সেটাকে একদম পিওর ফর্মে সেটাকে প্রিজার্ভ করার জন্য সেইভাবে রাখবো। কিন্তু এখন সেইটা না, কয়েকটা মুভমেন্ট শিখে বা দেখে বা কোথাও ওয়ার্কশপ করানো হলো, কেউ ওয়ার্কশপ করালেন, যারা জানে, মানে বুঝতে পারেননি আমি যেটা বলছি, আমি এই বয়সে এসেও আমার ধীরে ধীরে আমি এখনো শিখছি। আমি এখনো বলবো না যে আমি উদয়শঙ্কর ডান্স স্টাইলে আমি একেবারে একজন বিরাট কেউ কনেসিওর হয়ে গেছি বা কিছু এরকম আমি কখনো বলবো না। আমি এখনো বুঝতে চেষ্টা করছি। আমি এখন এটা না একটা খনির মতো, একদম। মানে যত খুঁড়বো তার থেকে না মানে এক্সকিভেট করার মতো বেরোতেই থাকবে, বেরোতেই থাকবে। তো আমার মনে হয় যে আমরা জাস্ট ওপরটুকু দেখেছি, ওপরটুকু, মানে জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু তার নিচে অনেক অনেক আছে। তো সেইটাকে যখন কেউ না জেনে সেখানে ওয়ার্কশপ করাচ্ছেন, সেখানে কিছু করাচ্ছেন, হয়তো মানে তাদের কোনো সেইভাবে বেসিক সেই ট্রেনিংটাই নেই। তো সেটা মানে কি যেটা হয় অনেক সময় অনেকে বলেছেন যে আমি উদয়শঙ্করের ছাত্র। উদয়শঙ্করের সেইভাবে ছাত্র কিন্তু শুধু কয়েকজন হাতে গোনা। আজকে সিমকি, আজকে জোরা সেগল, ওজরা, আমার মা, নরেন্দ্র শর্মা, শচীন কাকা কিছুটা মানে যেটা শিখেছেন সেইগুলো, এরকম কয়েকজন মানে যারা সেন্টারে ছিলেন, উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার আলমোড়াতে যারা ছিলেন, তারা বলতে পারেন হ্যাঁ আমরা উদয়শঙ্করের কাছে কিছু শিখেছি। কারণ সেখানে সেই ক্লাসগুলো হতো মানে সেই খোলা জায়গার মধ্যে, বা ওই স্টুডিও ফ্লোরে ওই রকম এক্সপেরিমেন্টাল সবকিছু করানো হতো, বাবার সমানে ক্লাস নিতেন, তারা বলতে পারেন। কিন্তু মানে আমাদের একজন মানে নাচেরই একজন গুরুজি, তিনি বলতেন, খুব ভালো বলতেন যে এখানে সবাই বলে আমরা উদয়শঙ্করের ছাত্র, বা আরেকজনরা বলতে পারেন যারা কল্পনার সময় অত বছর ধরে যারা কল্পনার সময় করেছেন, বা এই যে মানে এনারা বলতে পারেন যারা বাবার সঙ্গে পরে ট্রুপে কয়েক বছর কাজ করেছেন। কিন্তু ওই গুরুজি আমাদের বলতেন, আর আমাদের একজন গুরুজি রাঘবন গুরুজি, যার কাছে উনিও বাপিদাও শিখেছেন, উনি বলেছিলেন যে রামায়ণ করার সময় অনেক বাঁদরের দরকার হতো, তো তারা সব মুখোশ পরে থাকতো,
হ্যাঁ, আমরা কাউকে দেখলে চিনতেও পারবো না। তো কিন্তু তারা সবাই এখন বলে উদয়শঙ্করের ছাত্র। তো তখন যে কত বাঁদর মানে লেগেছিল আমাদের। রামলীলাতে লেগেছিল, এবং কারা কারা এসেছিলেন আমরা জানিও না, কিন্তু তারা বলেন উদয়শঙ্করের ছাত্র। তারা কিন্তু সেইটা বলার সেই জায়গাটা রাখেননি। এবং এখনো যেটা দেখছি, সবকিছু হচ্ছে, উদয়শঙ্কর ওয়ার্কশপ হচ্ছে, উদয়শঙ্কর স্টাইলের উপর ওয়ার্কশপ, এই হচ্ছে, সবকিছু হচ্ছে। কিন্তু আমার মনে হয় কি আরেকটু জেনে করা উচিত তাদের। তাদের না জেনে এই জিনিসটাকে যে নিয়ে কোনো জিনিসই জেনে নিশ্চয়ই, এক্স্যাক্টলি হ্যাঁ, যে কোনো জিনিসের যে কোনো ক্ষেত্রে জিনিসই জেনে করা উচিত। আর যেহেতু এটা আমাদের একটা মানে সম্পদ, না একদম আমাদের সেই একদম একদম সেটাকে সেই সেইভাবে রাখা উচিত। সৃজনশীল নৃত্যের একটা মানে কি হ্যাঁ, বলবো খনি, হ্যাঁ, যেটা তুমি বললে। তো সেই সেখানটা না জেনে নিশ্চয়ই করা তো সেটাই, এবং হ্যাঁ। এটা উচিত বলি, নয়। যিনি এই পথটা নিজে আবিষ্কার করলেন আমি বলবো, হুম, নিজের ফর্মটা, হ্যাঁ, তিনি তো অ্যাকচুয়ালি এক পেইন্টার, হ্যাঁ, আঁকা শিখতে গিয়েছিলেন। তাকে কেন তাহলে উইলিয়াম রজনস্টাইন বলেছিলেন যে তুমি আমাদের এই ইউরোপিয়ান আর্ট শিখো না, তোমার দেশের যে সম্পদ আছে আগে সেটা সেইটার সম্পর্কে তুমি আরো জানো। এই জন্য যে 1 মাস ওই যে লাইব্রেরিতে পড়িয়েছিলেন, মানে ছবি দেখতে দিয়েছিলেন রাজপুত মিনিয়েচার পেন্টিংস, কেন? যে তাহলে ওইটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার দেশের ভান্ডারটা কোথায়। আগে নিজের দেশটাকে দেখো। ঠিক অ্যানা পাভলোভা সেটাই এবং না, বলেছিলেন। সেই জন্যেই, তাহলে তো উনি তো পেন্টিং এর জন্য গেছেন, স্কলারশিপ পেয়েছেন, রোমে যাবেন, সবই তো ঠিক ছিল, নাচে এলেন কি করে? সেটা আমি যেটা বলি ওটাও এইখানের। একদম। যেহেতু যখন নিজের পায়ে দাঁড়াতে গেলেন নাচটাকে নিয়ে, তখন বোধহয় নাচের মধ্যে আরো নিজে ডুবলেন, আঁকা থেকে তো সরে এলেন। যদি ওর কম্পোজিশন মানেই হচ্ছে, উনি যেটা অনেক সময় বলেছেন যে মনে রেখো আই এম আ পেইন্টার, তো একটা এর ফ্রেমের মধ্যে কোথায় কে দাঁড়াবে, কি ফর্মে দাঁড়াবে, তাদের পোশাকের রং কি হবে, সেটা অ্যাজ এ পেইন্টার আমি আই ক্যান ছবির ভিজুয়ালাইজ। আলোটা কোথা থেকে পড়বে, কি হবে, সমস্ত সমস্ত কিছু আমি কিছু। আগে ভেবে নিই, তারপরে না। তো সেই পথে যখন উনি গেলেন, পাভলোভার কাছে পৌঁছানোটাও তো তাই। ওকে একবার নাচতে বলা হয়েছিল, উনি একটু নেচেছিলেন, এবং সেটা দেখে তখনকার ওখানে যারা ছিলেন মহিলারা, যারা পাভলোভাকে চিনতেন, তারা ওকে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে উনি নিজেই বেছে নেন যে না, আমি নাচটা নিয়ে থাকবো। তো না হলে হয়তো নাচটা নিয়ে উনি এতটা ভাবতেনও না। তার মানে ওই যে ভাবনাটা শুরু হলো, জীবনের শেষ দিন অবধি কিন্তু এই ভাবনা নিয়েই উনি রয়েছেন। এবং আমার মনে হয় আমার মনে হয় জানো তো, সেই জন্যই তোমার বাবা বলতেন যে আমি যেটা করলাম সেটাকে নকল করিস না। হুম, কারণ উনি জানেন কত দূর যাওয়া যায়, এটা অসীমের পথ। তো এই সেই জন্য ধারাটাকে নিয়ে, এই এই ধারাটাকে নিয়ে, ধারাটাকে নিয়ে, হ্যাঁ, নিশ্চয়ই এবং তো সত্যি সৃজনশীল বলতে যেটা বোঝায়। একদম এখন যেটা হয়ে গেছে, আমরা সৃজনশীল বলি, কিন্তু আমরা এখানে দেখা ওখানে দেখা, এই সেটাই। ওয়ার্কশপ করা নিয়ে ওই ওয়ার্কশপ করা, সেইগুলোকে নিয়ে জোড়া তালি তালি দিয়ে আমরা একটা কিছু জিনিস আমরা তৈরি করি। কিন্তু সত্যি নিজের থেকে তৈরি নিজস্বতা কর থাকতে হবে। নিজস্বতাটা, সেইটা মানে আহ, সত্যি ক্রিয়েটিভ বলতে যেটা বোঝায়, সেইটা হচ্ছে উদয়শঙ্কর স্টাইল। এবং এবং সেখানে সেখানে যেটা গল্প বলা, এখনকার বর্তমানে যেটা, ওই যে ধৈর্যটা, ওই একাগ্রতাটা, তার মধ্যে ঔদ্ধত্য বেশি এসে গেছে। আমি যেটা করলাম এটাই শেষ কথা, আমি রবীন্দ্রনাথের গানকে আমার মতো করে পড়ে দিলাম, তাতে রবীন্দ্রনাথও গেলেন, আর যে সৃজনশীল বলছি সেও গেল। মানে যদি 1000 জনের মধ্যে 10 জনও বুঝে মানে থাকেন যেটা হলো না, সেখানেও তো ফেলিয়ার। নিশ্চয়ই যেটা আমার বাবা বলতেন বারবার, যে এমন কিছু করো না যেটা তুমি পৌঁছতে পারছো না, বলতে পারছো না, বোঝাতে পারছো না। দর্শক যিনি বুঝছেন না। বুঝছেন না, ইটস নট হিজ অর হার ফেলিয়ার, তোমার ফেলিয়ার। তুমি পারোনি, বোঝাতে পারছো না। তুমি পারছো না।
তো সেই বোধটা তো এখনকার মধ্যে আমি দেখতে পাই না। যে আমি মঞ্চে উঠেছি, আমি এতগুলো ফেস্টিভ্যালে নাচি, সেটাই শেষ কথা। কিন্তু সত্যি সত্যি কি আমি জানি আমি যেটা করছি তার ভেতরটা, যেটা আমি এখনো রোজই আমি প্রায় ওকে বলি যে তোমার বাবাকে নিয়ে আমি এখন হিমশিম খাচ্ছি। উনি যে কি কি করে গেছেন, কিভাবে করেছেন, সেইটা না জানলে ওর এই সৃষ্টির পেছনের রহস্যটা পাওয়া যাবে না। রাতারাতি উনি উদয়শঙ্কর হননি। আর আমার যেটা মনে হয় বাবার এই সবকিছুর পেছনে প্রথম হচ্ছে আগে ভালো মানুষ হতে হবে তোমাকে। মোস্ট ইম্পর্টেন্ট। ভালো মানুষ, যে ভালো মানুষ হবে তার কাজের মধ্যে তার একটা রিফ্লেকশন আসবে, একটা রিফ্লেকশন পড়বেই সে মানুষ হিসেবে কিরকম। তো আমার মনে হয় এইটা ভীষণ দরকার। এবং যেটা বাবা সব সময় বলতেন, হাম্বল, হিউমিলিটি। এই যে মানে এই যে বাবা সব সময় বলতেন এই যে নমস্কার করা, এটা যে কত দূর নিয়ে যায়। এখন আমরা সব জায়গায় দেখি সবাই নমস্কার করে, মানে এই যে হাত জোড় করে নমস্কার করা। তো এই যে এটা যে কত দূরে নিয়ে যায়। আমাদের এক মানে ছাত্রী, সে সে বলছে যে ও বিদেশে চলে গেছে এখন, সে এখন জাপানে থাকে। শুভা, ও জাপানিজ বিয়ে করেছে, শুভা কুকুবো, কোকুবো বলে ওর নাম। তো সে বলছে যে মমদি, আমি যখন পাসপোর্ট অফিসে গেছিলাম, তো তার আগে শুনছি একটা ভীষণ ঝামেলা হচ্ছে কিছু একটা, মানে পাসপোর্ট অফিসারের ঘরে কিছু একটা। তো শুভা যখন ঢুকছেন, মানে উনি ভীষণ খারাপ মুডে ছিলেন, ভীষণ খারাপ, মানে হ্যাঁ আসুন এরম ভাবে বলেছেন, হ্যাঁ আসুন এরম ভাবে বলছেন। তো ও বলছে মমদি আমি গিয়ে না, সে বলছেন নমস্কার। বলছে ওই যে ভদ্রলোকের একটা চেঞ্জ হলো, মানে যে ভদ্রলোক ওই রকম ভাবে বললেন যে হ্যাঁ হ্যাঁ আসুন, এরকম ভাবে কথা বললেন, তিনি হ্যাঁ আসুন, বসুন, মানে পুরো জিনিসটা এই যে একটা তৎক্ষণাৎ একটা এই যে চেঞ্জ একটা আসা, এই চেঞ্জটাই মানে আহ, বাবা সব সময় এইটা বলতেন যে ভালোবাসা দাও, ভালোবাসো। এই যে এই জিনিসগুলো যে কত উম, এই তুমি দূর বলছো না, হঠাৎ মানুষকে যেন নিয়ে যায়। এখন মনে পড়ে গেল, যখন এই ফ্ল্যাটে ছিলেন, হুম। যদি একটি বাচ্চাও থাকে উঠবে বলে, হ্যাঁ, তো সেও তো দাঁড়িয়ে আছে যে বাবা দাদু আগে উঠবেন তারপরে আমি। উনি কখনো না, আগে ও উঠবে। হ্যাঁ, সব সময়। এই যে হিউমিলিটিটা, উনি তো উঠতেই পারতেন। আর না অদ্ভুত বাবার বিষয়ে সবাই যেটা, এই যে ঝর্ণাদি, পলিদি, এরাও যেটা বললেন বা অন্যরাও যেন, উনি ভগবান। এই যে এই একটা কি হতো, বাবা তো বিশাল লম্বা কেউ ছিলেন না, কিন্তু অদ্ভুত একটা একটা ডিভিনিটি কিছু একটা ছিল ভেতরে, একটা ডিভাইন ব্যাপার। মানে স্টেজে যখন উঠেছেন প্রত্যেকে একটা অন্য রকম ভাবে দেখতেন, যে মানে ওনার গা দিয়ে যেন মানে আলো ঠিকরে বেরোচ্ছে, মানে সবকিছু। অথচ আমার বাবা কোনোদিন লাফিয়ে ঝাঁপিয়ে ওই রকম ভাবে কখনোই নাচেন। বাবা ভীষণ নিজেকে মানে এরম রাখতেন, কিন্তু অন্যায় দেখলে সেখানে কিন্তু সব সময় প্রতিবাদ করেছেন। সেখানে কিন্তু মুখ বুজে থাকার মানুষ বাবা না। এবং সেটা নাচ দিয়ে বলতে হোক, সেটা সিনেমা দিয়ে, আজকে কল্পনা দেখলে মনে হবে, আজকে নিউজ পেপার খুললে আমরা খবরের কাগজে যা যা পড়ি সব আছে এখানে। সব ওই সময় বলে গেছেন। প্রত্যেক মেয়েদের স্বাধীনতা নিয়ে, আম, আজকে মানে শিক্ষা নিয়ে, কমিউনিজম, শিক্ষা নিয়ে, নিয়ে, তারপরে এডুকেশন, হ্যাঁ এডুকেশন এডুকেশন, এডুকেশন শিক্ষা নিয়ে। এডুকেশন সিস্টেম নিয়ে, সব প্রত্যেকটা। এই যে বিদেশি জিনিসকে নকল করা, আমাদের নিজেদের ঐতিহ্যকে ভুলে গিয়ে চোখ বন্ধ করে বিদেশকে ফলো করা, বিদেশিদের ফলো করা, এই যে এই জিনিসগুলো প্রত্যেকটা কথা, মানে যখন বলে গেছেন তখন
লোকে এইগুলো ভাবেইনি। তখন উনি মানে ছবিটা যখন তৈরি করেছেন তখন ইট ওয়াজ মাচ ahead of its time. তো মানে এখনো এখন সমসাময়িক। এখন মনে হয় যে এটা এখনকার ছবি, একদম পলিটিক্স নিয়ে, যা কিছু নিয়ে, দেশভাগ নিয়ে, সবকিছু, ধর্ম নিয়ে, সবকিছু নিয়ে যা বলা আছে, প্রত্যেকটা জিনিস এখনকার খবরের কাগজে আমরা সেগুলো পড়ছি। তবে তো তোমার বাবার ডিভিনিটি নিয়ে একটা ঘটনা বলি, ওটা বলি আজকে আমাদের এটা শেষ করবো। মানে বললাম তো, এ তো অতলান্ত, তো যতই যাব আরো গভীর। তো একবার জুরিকে শো হচ্ছে, তো সেখানে যারা দর্শক, ওখানে বোধহয় তখন তখন তো এনজিও কথাটা ওঠেনি, একজন ছিলেন ধনী মহিলা, তিনি গ্রামের গিয়ে তাদের নিয়ে এসেছেন যে দেখো, তোমরা তো কোনোদিন ইন্ডিয়া যেতে পারবে না, আর এইসব নাচও দেখতে পাবে না, তো তোমরা এসে বসো। তো সেই যারা বসেছিলেন, এক বৃদ্ধা, তিনি মাঝখানে বসে আছেন, and তাদের বেশ বয়স হয়েছে, তাই জন্য তাদের খাতির টাতির করে ওখানে বসানো টসানো হয়েছে। তো তিনি তো দেখেছেন, এবার অনুষ্ঠান শেষ হয়েছে, তো ওদের তো নিয়ম কার্টুন কল, যতক্ষণ না হাততালি থামবে, পর্দা আবার উঠে যাবে, উনি এসে আবার ওর বাবা নমস্কার করছেন। এরকম প্রায় 7-8 বার হয়ে গেছে। তোর বাবাও তখন তো ক্লান্ত, একটা শো এতক্ষণ পর শেষ হয়েছে, শেষে যখন নমস্কার করেছেন, করে বলেছেন থ্যাংক ইউ, ওই ভদ্রমহিলা বলছেন হি স্পিক্স। মানে আমি তোকে দেবতা ভেবেছি, সে কথা বলে সে তো জানতাম না, দেবতারাও কথা বলে। তো ওইরকম একটা মানে ওরা উনি ক্রিয়েট করতে পারতেন স্টেজে, তার জন্য লম্ফঝম্প দরকার ছিল না, আর আমি কে হনুরে বলারও প্রয়োজন ছিল না, আমার কাজটাই আমার পরিচয়, আর সেটাই বাবা ছিল ভীষণ মূল। মজার মানুষও ছিলেন। মানে কি বাবা, নাহলে আমরা আমাকে কেউ টার্জান বলে ডাকবে। হ্যাঁ ওকে ওকে বলতেন, দেখে বলতেন টার্জান, ও হচ্ছে টার্জান। আর ও ওকে ভীষণ ভালোবাসতেন, ভীষণ। মানে ও উদয়পুরে গেছে, ওখান থেকে চিঠি লিখেছে, বাপি আমাকে চিঠি লিখেছে, এবার উনি সেইটা তার উত্তর আমি দিয়েছেন। এবার উত্তর দিয়েছেন, এবার এবার সেই চিঠিটা আমাকে দেখাবেন। এবার আমি বলছি বাবা তুমি বসো, তুমি তুমি শুয়ে আছো, তুমি শো। না না না, আমি চিঠিটা দেখাই, বাপরে আমাকে চিঠি লিখেছে, সেই চিঠিটা দেখ। সে উঠে গিয়ে ফাইল খুলে সেই চিঠি বার করে আমাকে চিঠি দেখিয়ে তারপরে উনি শান্ত হলেন। তো এরকম। আর ভীষণ মজার মানুষ ছিলেন। আমার বাবা কাকারা যখন একসঙ্গে হতেন, সে যে কি মজার, ভীষণ জোকস ভালোবাসতেন। মানে কাকা বাবা সব, আমার অন্য কাকারা সবাই ভীষণ নতুন নতুন কি জোকস, মানে শুনলি কি এ হলো বল, হ্যাঁ, এটা এটা ওদের ভীষণ। বাবার ভীষণ মানে বাবার মার 19 বছরের তফাৎ বয়সের, কিন্তু বাবা যখনই মার সঙ্গে কোথাও যেতেন, এই দোকানের সামনে দিয়ে যাচ্ছেন বা কোথাও দিয়ে যাচ্ছেন, কাঁচের ওপর নিজেদের ইটা পড়লে, ছায়াটা রিফ্লেকশনটা এলে দেখ আমাদের দুজনকে কিন্তু খুব সুন্দর লাগছে, আমাদের দুজনকে কিন্তু ভীষণ ভালো মানায়। মানে এই যে এইটা বাবার মানে এরকম, এটা এটা চিঠিটা এখনো বোধহয় আছে মার আলমারিতে কোথাও হবে। বাবা বিয়ে করার 10 মিনিট আগে একটা চিঠিতে স্ক্রিবল করে লিখেছেন যে in another বোধহয় an hour you will be my wedded wife, legally wedded wife, এরকম। হ্যাঁ হ্যাঁ, আমার এরকম এক্সাইটমেন্ট হচ্ছে, তোমার কি হচ্ছে এক্ষুনি আমাকে লিখে জানাও। মানে এই যে এই ব্যাপারটা, মানে কজন এখন কেউ ভাববে এত আমাদের সবকিছু সবকিছু, কিন্তু সবকিছু বেশি এই হয়ে গেছে, এইটা হ্যাঁ সবকিছুই মানে বেশি, মনটা হ্যাঁ নেই। মনটা নেই। হ্যাঁ। এই যে বাবার এইটা একটা এই দিয়ে স্ক্রিবল করে সেইটা কাকে দিয়ে, মা কাছে পাঠিয়েছেন, আলমোড়াতে ছিলেন, মাকে পাঠিয়েছেন, আবার মা সেটার উত্তর দিয়েছেন, মার উত্তরটা দেখিনি, বাবার চিঠিটা দেখেছি। তো আমরা কোথায় থামবো আমরা ঠিক সেই জানি না, মানে খুব মজাদার বাবা নাকি স্পিরিচুয়াল
উদয় শঙ্কর, ওই শিব পার্বতী। শিব পার্বতী। Absolutely. তবে আমি যেহেতু আমি এখানে কেউ নই, শুধু এতটুকু পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে চেয়েছি যে সবাই কে কিভাবে ওনাকে এখনো মনে করেন, এখনো স্মরণ করেন। আমি যেহেতু নৃত্যশিল্পী, তাই আমার একটা ওনারা দুজনেই আছেন, ওনাদের কাছে আমার একটা আর্জি থাকলো। 125তম জন্মদিন আসছে, তো এই বছরটা আমরা সারা বছর ওনাকে নিয়ে কাটাই। এটা আমার সেটাই। একটা মানে ভীষণ ভাবে আবদার, অনুরোধ, যাই বলো তোমরা সেটা। এবং উদয়শঙ্কর নৃত্য ধারা যে সেটার কর্মশালা আমরা নিশ্চয়ই তার নিশ্চয়ই। কন্যার কাছে আমরা ওয়েস্ট বেঙ্গল ডান্স গ্রুপ ফেডারেশনের সকলে চাই যে এবছর একটা হোক নিশ্চয়ই। ওয়ার্ল্ড ডান্স ডে। আর আমি বলবো এই জিনিসটা যেটা করা হচ্ছে, এই যে একটা, এই যে মানে বাবার বিষয়ে যে যে যারা যারা জানেন এবং যদি কিছু বলতে পারেন, এটা একটা বিশাল ভালো কাজ হচ্ছে, বিশাল ভালো কাজ হচ্ছে। মানে না, আমরা তো সত্যি আমি ভীষণভাবে আমি সমৃদ্ধ ধন্যবাদ হয়েছি। জানাচ্ছি যে এত ভালো একটা কাজ হচ্ছে, যেটা সত্যি আরো আগে হওয়া উচিত ছিল। অনেক হ্যাঁ, মানুষ বহু চলে আগে। গেছেন যারা শেষ। এখন নেই। আজকে হ্যাঁ। নরেন্দ্র শর্মা যদি হ্যাঁ। থাকতেন, আজকে যদি শচীন কিছু কাকা কিছু থাকতেন। আছে, কিছু হুম, কিছু হুম, আছে, সচিন কাকা যদি থাকতেন, আমার কাকার মানে কাকার যে কত কিছু বলার ওরে ছিল বাবা। বাবার, মানে বাবাকে ভগবানের মতো, মানে বাবা আর কাকার 20 বছরের তফাৎ বয়সের। হুম, হুম, হুম। তো সেই বাবা, মানে বাবা আমার কাকার মানে কি বলে, কাকাকে ছেলের মতো মানে দেখতেন। দেখতেন, এতই ভালোবাসতেন। তো এত কিছু জানার ছিল আমাদের, কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমাদের, যে আমরা তাও বেটার একটা লেট দ্যান শুরু তো নেভার। হলো। একটা শুরু শুরু তো হলো। হলো। এটা আমি বলবো ডান্স গ্রুপ ফেডারেশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই এটা নেওয়ার জন্য। এই এপিসোডটা বাপিদাই শেষ করবেন। এপিসোড তো শেষ হবে না। শেষ হওয়ার নয়, হ্যাঁ, হ্যাঁ, শেষ হওয়ার নয়। টু বি কন্টিনিউড। ওই রবীন্দ্রনাথের কথায় মানে গানে, এ পথ গেছে কোনখানে গো কোনখানে, সে কে জানে তা কে জানে। নমস্কার। Thank you.